সত্যজিতের চক্রান্ত ধরতে পেরে সত্যজিৎকে মেরে উচিত শিক্ষা দিল পরশুরাম। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে তটিনী তো রেগে গিয়ে কর্ণকে বলছে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কে আমার দিদির ভবিতব্য লেখার? আর আপনি কি জানেন ওর ভবিতব্যের ব্যাপারে? আপনি জানেন 10 বছর আগে কি ঘটেছিল? 10 বছর আগে না, আমার দিদির আরেকবার বিয়ে হয়েছিল। কথাটা শুনে তো ওখানে সবাই চমকে যায়। তটিনী তো বলছে, বিদায়ের সময় আমার দিদির বরের রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে মারা গেছে উনি। আর ঠিক তখনই আমার দিদির বিধবা অবস্থায় আমাদের এই বাড়িতে ফেলে দেয়। আর তারপর ওর শ্বশুর বাড়ি থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। একবারও খবর নেয়নি যে ও কেমন আছে, কোনো যোগাযোগ নয়। আপনি কি জানেন আমার দিদির ক্ষত, ওর কষ্ট, কোনো যন্ত্রণা? আপনি কিচ্ছু জানেন না। একটা মেয়ের ওপর থেকে যখন একটা দুর্ঘটনা ঘটে, একটা দুর্যোগ যায়, তখন ওর অবস্থা কি হয় সেটা আপনি জানেন? বোঝেন আপনি? আর আপনি এটা নিয়ে মজা করছেন? আপনার একটুও লজ্জা করে না মিস্টার কর্ণ চ্যাটার্জি? কর্ণ তো এবার নাটক করতে করতে বলছে, তোমার দুঃখ কষ্ট দেখে না আমার চোখ থেকে জল এসে গেল। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। এবার কর্ণ তো নন্দিনীর কাছে যায় আর নন্দিনীর কাছে গিয়ে বলে, দেখুন না নন্দিনী ম্যাডাম, আমি কিন্তু আপনাকে পেঞ্চ করার জন্য কিছু বলিনি। আসলে মানুষের জীবনে এত কষ্ট না, কিন্তু এই বিধবা মেয়েটাকে বিয়ে করতে কে রাজি হবে? কে রাজি হলো? তটিনী তো এবার রেগে গেছে, বলছে, মিস্টার চ্যাটার্জি। কর্ণ তো এবার নাটক করতে করতে বলছে, একদম না, চিৎকার করো না। কর্ণ তো এবার আরাধ্যার কাছে যায় আর আরাধ্যাকে গিয়ে বলছে, উফ, তোমার এই দিদিটাকে না চুপ করতে বলো। আরে তাই জন্য বলছি আমি আপনাকে, চিৎকার করবেন না। চিৎকার করলে বেশি বিপি বেড়ে যাবে। ঠিক তখনই ওখানে পরশুরাম চলে আসে আর পরশুরাম কর্ণকে বলছে, তা ওর নয় বিপিটা বেড়ে যাবে, কিন্তু আপনার তো হার্ট রেট, প্যালপিটেশন সমস্ত কিছু তো বেড়ে যাবে। পরশুরাম তো সোজাসুজি এবার কর্ণর কাছে গেছে। কর্ণকে গিয়ে বলছে যে, কর্ণ চ্যাটার্জি, আপনাকে না আমি সারা শহরে দৌড় করাবো, সারা শহর জুড়ে। আর আপনাকে না আমি থামতে দেব না। আর আপনি যখনই থামবেন আপনাকে না আমি ফায়ার করে দেব। এবার সেখানে বলরাম আসে আর বলরাম এসে পরশুরামকে বলছে, কুল কুল, মাথাটা একটু ঠান্ডা করো। পরশুরাম তখন জানাচ্ছে, কি কুল কুল? তখন থেকে এই লোকটা একটি মহিলাকে বিদ্রূপ করে যাচ্ছে আর ইমোশনটা পাচ্ছে না সে কতটা ভাবে মানসিক যন্ত্রণায় আছে। আর শুধুমাত্র না, এই বাড়ির কথা শুনে, এই পরিবারের কথা শুনে এই কেসটাকে আমি ধামাচাপা দিয়েছি। আমি কবিরকে ফেরত এনেছি, আয়ুষীকে ফেরত এনেছি, শুধুমাত্র কেন না, পাত্রপক্ষ যাতে না আঙুল তুলতে পারে। আর আপনাদের মতো মানুষরা এসে বলবে যে কেন বিয়ে দেওয়া হচ্ছে, ও তো বিধবা। কারণ আপনারা তো আধুনিক হতেই পারেননি, কারণ আপনারা শুধু তো মুখেই বলেন আমরা আধুনিক, আপনারা মন থেকে শুধু ওই নোংরা অধৈর্য এখনো আছেন। তটিনী তো এবার পরশুরামকে থামাচ্ছে, বলছে, প্লিজ এখন এসব কথা থাক। পরশুরাম তখন বলছে, কি থাকবে তটিনী, ওই মানুষটাকে বলে দাও। শুধু আধুনিকতা না, আমাদের ফোনে এসেছে, ডিভাইসে এসেছে, কিন্তু আমাদের মনে এখনো আসেনি। সত্যি কথা বলতে না, এখনো আধুনিকতা আমাদের মনে আসেনি। ফোনে এসেছে, ডিভাইসে এসেছে, গাড়িতে এসেছে, বাড়িতে এসেছে, পোশাকে এসেছে, কিন্তু এখনো আমাদের মনে আসতে পারেনি। আমি জানি আপনাদের মতো মানুষরা না আমাদের দেশকে এখনো আধুনিক হতে দেবেন না। আপনাদের মতো মানুষরা আমাদের দেশকে জীবনেও আধুনিক হতে দেবেন না। তখনই ওখানে আয়ুষী আসে। আয়ুষী এসে পরশুরামকে বলছে, একটু বেশি কথা বলছেন না জামাইবাবু? আপনি বোধহয় নিজেকে একটু বেশি বীর মহান ভাবছেন, তাই না জামাইবাবু? তটিনী তো এবার মুখ খুলেছে। তটিনী এবার আয়ুষীর কাছে এসে বলছে, ঠিক এমনই ভাবছে ও। হ্যাঁ, এই সমস্তই ভাবছে ও নিজেকে। যদি এই মানুষটা আজকে না থাকতো না, তাহলে তুই এই জায়গায় আজকে দাঁড়িয়ে থাকতে পারতিস না। আর ও যদি না থাকতো না, তুই শেষ পর্যন্ত ওই কাস্টাডিতেই থাকতিস। আর এই যে সৌরভ আর মহিতোষ, আপনারাও না কাস্টাডিতে থাকতেন। আর কর্ণ চ্যাটার্জি, আপনিও না কাস্টাডিতে থাকতেন। আর তোমরাই সকলেই
কাস্টাডিতে থাকতে। আরশি তো নির্লজ্জর মতো, আরশি তো তবুও বলছে হ্যাঁ তাই বলছি, ভোজবাজির খেলাটা তো সম্পূর্ণ হয়ে গেল, যাকে বলে একেবারে ভানুমতির খেল। বলরাম তো এবার মুখ খুলেছে আর বলছে হ্যাঁ ভানুমতির খেল তো বটে, কিন্তু ভানুমতিটাকে তো এবার খুঁজে বার করতে হবে। নন্দিনী তো এবার সকলকে বলছে তোমরা কি সব বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। তটিনী তখন নন্দিনীকে বলছে দিদি তোর এখন কিছু বুঝতে হবে না, তুই এখানে বস এখন। তো এখন কর্ণকে বলছে প্লিজ আপনি এখান থেকে যান, এখন ওই ঘরে যান, এখানে এখন আসবেন না। কর্ণ তো এখন সকলকে বলছে হ্যাঁ এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি খেয়ে যাব, আর আমি ওই গয়নাটাকে আমি পরিয়ে দিয়ে যাব। মৈতস্ত এবার বলছে আপনি তাহলে আইনজীবী থেকে এবার তাহলে বিবাহজীবী হয়ে গেলেন তাই না? পরশুরাম তো শুনেই অবাক আর বলছে এই শব্দটা তো আমি কখনো শুনিনি। তখন মৈতস বলছে শোনোনি তো শুনে নাও, আমি একটা নতুন শব্দ করলাম, বিবাহজীবী। শব্দটার কথার অর্থ হচ্ছে যিনি বিবাহ করে জীবনযাপন করেন। এবার আপনি হাতাখুন্তি তুলে দিন আর ওই ফাইল টাইল সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিন। সৌরভ তখন বলছে হ্যাঁ ফাইল তো পুড়িয়ে দেওয়া হয়ে গেছে, সব ধামাচাপা দেওয়া হয়েই গেছে, এবার সব কিছু হ্যাপি এন্ডিং বলেই তো সকলে ওখান থেকে চলে যায়। মানে কর্ণ, কবির, আয়সী, সৌরভ সকলেই চলে যায়। পেছন পেছন তো পরশুরাম আর বলরামও বেরিয়ে পড়ে। তটিনী এবার নন্দিনীর কাছে যায়, নন্দিনীর কাছে গিয়ে বলছে নন্দিনী প্লিজ কাঁদিস না, তুই একদম কাঁদিস না, আরে আমরা সকলেই তো তোর পাশে আছি, প্লিজ কাঁদিস না, সব কিছু ঠিক হয়ে যাবে দেখিস। বলে তো তটিনী আর নন্দিনীকে জড়িয়ে ধরে কাঁদছে খুব। অপরদিকে দেখা যাচ্ছে যে পরশুরাম তো বলরামের সাথে গল্প করছে। ঠিক তখনই ওখানে সত্যজিৎ তো এবার পরশুরামের কাছে আসে। পরশুরামের কাছে এসে বলে জামাই আমি তোমার কাছ থেকে এইটুকুই আশা করেছিলাম, আমার তো কোনো পুত্র নেই, তাই আমি তোমাকে পুত্রের মতো দেখি, তাই তুমি পুরো পুত্রর মতো কাজ করেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করি বাবা। আর নন্দিনীর বিয়েটা হয়ে গেলে না আমি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাই। আর হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলবো। পরশুরাম তো শুনে খুব অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ বলুন না। আমার না বয়স হয়েছে। সত্যজিৎ বলে আমি না এই ব্যবসাটা সামলাতে পারছি না, তাই আমি তোমাকে সামলাতে বলছি, তাই জন্য চাইছি যে ব্যবসাটা তুমি পুরোপুরিভাবে সামলাও। কথাটা শুনেই তো পরশুরাম আর বলরাম চমকে যায়। পরশুরাম তো এবার সত্যজিৎকে বলছে আপনি কি বলছেন? সত্যজিৎ তখন বলছে হ্যাঁ বাবা, আমি চাই যে এই ব্যবসাটার দায়িত্ব তুমি নাও। এইসব গুলিগালা, এইসব কেস পেস অনেক হয়েছে। নাতি নাতনি যখন তখন স্কুল থেকে কিডন্যাপ হয়ে যাচ্ছে, স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছে, আমি সমস্ত কিছু চাই ঠিক করে দিতে। তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমাদের পাশে আছি। যেমনই তুমি আমার পাশে থেকে অর্গানাইজ করেছো, তেমনই আমি তোমার পাশে আছি। তোমাকে নিয়ে তো আমার গর্ববোধ হয়, তোমার মতো ছেলে পেয়ে না আমার গর্ববোধ হয়। তোমার মা তোমার মতো ছেলেকে পেয়ে ঠিক পুরোপুরি রত্নাকর। ঠিক তখনই দেখা যাচ্ছে সত্যজিতের ফোনে ছেলের বাড়ি থেকে ফোন করেছে। ছেলের বাড়ি থেকে ফোন করে বলছে যে ওরা বেরিয়ে পড়েছে। সত্যজিৎ তো এবার ফোনটা রেখে পরশুরামকে বলছে বাবা ওরা যে চলে আসছে, তুমি সামনে থেকে দাঁড়িয়ে সমস্ত কিছুর দায়িত্ব নিও। পরশুরাম তখন জানাচ্ছে আপনি একদম কিছু চিন্তা করবেন না, আমি দাঁড়িয়ে থেকে সমস্ত কিছুর দায়িত্ব নেব। সত্যজিৎ তখন জানাচ্ছে তুমি তো জানো আমার মেয়ের অতীত, অনেক কষ্ট করে একটা পাত্র খুঁজে পেয়েছি, তটিনী নিশ্চয়ই তোমাকে সমস্ত কিছু জানিয়েছে, আর তুমি নিজের মতন করে সমস্ত কিছু কিন্তু সামলে নিও। এই বৃদ্ধ মানুষটাকে না একটু শান্তি দাও, আমি হাত জোর করে বলছি, আমি না আর পারছি না, একটু শান্তি দাও, আমি না এইসব টেনশন নিতে পারছি না, আমার তো বয়স হয়েছে। আর সত্যি কথা বলতে এই পাত্রটা না খুব ভালো, আমি নিজে গিয়ে দেখে এসেছি, আর পাত্রের বাবা কিন্তু বড় ব্যবসায়ী, তাই জন্য বলছি তোমাকে, তুমি দেখো আমার মেয়ে খুব সুখী হবে। তখন বলরাম জানাচ্ছে হ্যাঁ আমরা সব খোঁজ নিয়েছি, গগন চৌধুরী আর তার ছেলে গৌরব চৌধুরী। কথাটা শুনেই তো সত্যজিৎ ঘাবড়ে যায় আর গিয়ে বলে তুমি কি করে জানলে? আচ্ছা জামাই এ খবর টবর কোত্থেকে জোগাড় করলো? পরশুরাম তখন জানাচ্ছে আপনি একদম চিন্তা করবেন না, ওর একদম খারাপ উদ্দেশ্য নেই। সত্যজিৎ জানাচ্ছে দেখো জামাই আমার মেয়ের বিয়েতে যেন কেউ ভাঙচি টাংচি না দেয়,
আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না।